স্বাধীনতা কোথায় দ্বিতীয় পর্বে সমগ্র করাচক সম্পূর্ণ অবলম্বনে পড়ছি। রাজনীতির মধ্যে স্বাধীনতা শব্দটাই আছে, কিন্তু স্বাধীনতা নাই। এখানে কোনো কিছুতেই স্বাধীনতা নাই। আমার বলে যাহা ধরবে তাহাই তোমার নয়, সুতরাং ব্যবহারটুকু শুধু তোমার। তাছাড়া এখানে স্বাধীনতা বলে তোমার কিছু নাই। এখানে তো স্বাধীনতা নাই। স্বাধীনতার সংজ্ঞা যদি খুঁজতে চাও প্রকৃতির মাঝে, সেখানে সূর্যও স্বাধীন নয়, চন্দ্রও স্বাধীন নয়, অগণিত গ্রহ নক্ষত্র কেউই স্বাধীন নয়। প্রকৃতির আবর্তনে, প্রকৃতির চক্রে সবাই আপন আপন কক্ষে আবর্তিত হয়ে চলেছে আবহমান কাল থেকে। এ পরিবর্তনশীল জগতে যা কিছু চলছে কেউই স্বাধীন নয়। এক স্বাধীন এই মহাশূন্য, এই মহাশূন্য যার আরম্ভ নাই, শেষও নাই, লয় নাই, ক্ষয়ও নাই। তার ভিতরেই আছে সচেতনতার সুর ও সারা। যদি বলি মহাশূন্যটাই চৈতন্যময়, তার থেকেই সব বলা যাবে কি? এখন অঙ্কে কি বলে দেখি। আমার চিন্তা এই একটাই স্বাধীন। শূন্যকে কোনো বর্ণনা দিয়ে ব্যাখ্যা করা চলে না। বর্ণনাতীত, ব্যাখ্যাতীত এই মহাশূন্যকে আমি স্বাধীন বলে মনে করি। বাকি সব দ্বন্দ্বের দোলনায় দুলছে। কেউ যদি পরে এই বিষয়ে সমাধান করতে পারেন, খুবই ভালো কথা। এই যে চলছি আমরা, শূন্যের মধ্যেই চলছি। এই পৃথিবী, এই জীবজগৎ সবাই চলছে শূন্যে। শূন্যেই সব স্থিত, শূন্যেই সব লয়। অতএব স্বাধীনতার সংজ্ঞা যদি খুঁজতে চাও, শূন্যমুখী হয়ে থাকো, শূন্যই স্বাধীন। আর যা কিছু দেখছো সব ক্ষণিকের স্বাধীনতা। আমরা সেই ক্ষণিকের স্বাধীনতা আনতে চেষ্টা করি, সেটা ক্ষণিকের মধ্যেই থাকে। বুঝতে পেরেছ? প্রশ্নকারী বলছেন। আজ্ঞে হ্যাঁ ঠাকুর, এই ধরনের কথা আগে কোনোদিন শুনিনি। স্বাধীনতার সংজ্ঞা সম্পর্কে এমন চমৎকার বিশ্লেষণ যে হতে পারে কোনোদিন চিন্তাও করিনি। যতই শুনছি মুগ্ধ হয়ে যাচ্ছি। এমন বিজ্ঞানসম্মত গভীর তত্ত্বপূর্ণ আলোচনা শোনার সৌভাগ্য যে কোনোদিন হবে ভাবতে পারিনি। যতই শুনছি আরও শুনতে ইচ্ছে করছি। ঠাকুর বলছেন, কিছুই তো বললাম না। এ সম্পর্কে বলতে গেলে বলতে হয় অনেক কথা। 16 ভাগের 1 ভাগও বলা হলো না। জানো তো, বিশ্লেষণের পথই একমাত্র পথ। প্রকৃতির জ্ঞান ভাণ্ডারের অনন্ত খনি হতে মণি আহরণ করে করে বিশ্লেষণের মাধ্যমে জানার পথে জানতে জানতে এগিয়ে যেতে হবে। তুমি হবে জ্ঞান পিপাসু, জ্ঞান ভিক্ষু। জ্ঞানের ঐশ্বর্যে তোমার ভিক্ষার ঝুলি পূর্ণ করতে চেষ্টা করো, তবেই পাবে এই জানার পথের সন্ধান। যাক, আমার শরীরটা ভালো নয়, নিচে অনেক লোক অপেক্ষা করছে। এই স্বল্প সময়ের মধ্যে সামান্য কিছু বললাম। প্রশ্নকারী বলছেন, ঠাকুর কৃপা করে আরেকটু সময় আমাদের দিতেই হবে। আমি আরও 2-1টি কথা বলতে চাই। ঠাকুর বলছেন, বেশ তো, বলো কি জানতে চাও? প্রশ্নকারী বলছেন, আগে আমরা যে স্বাধীনতার কথা বলি, স্বাধীনতার যে সংজ্ঞা আমরা জানি, এগুলো তাহলে কোন স্বাধীনতা? ঠাকুর বলছেন, বললাম যে সব ক্ষণিকের স্বাধীনতা। ক্ষণিকের স্বাধীনতা ক্ষণিকের গর্ভেই লীন হয়ে যায়, তাই শান্তি আর মিলছে না। এগুলো সব স্বাধীনতার বিকৃত রূপ। এর থেকে আসল বস্তু খুঁজে বের করা মুশকিল। প্রশ্নকারী বলছেন, ঠাকুর এই যে পৃথিবীর ইতিহাসে দেখতে পাই কত বড় বড় বীর, কত মনীষী, কত দেশনায়ক স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন, আত্মাহুতি দিয়েছেন, এগুলি তাহলে কি? ঠাকুর বলছেন, আগেই তো বলেছি সব সীমানা রক্ষার স্বাধীনতা। এগুলো হলো স্বাধীনতার খণ্ডরূপ, খণ্ডচিন্তা। নিজেদের দেশের কথাই বলছি। এখানে যারা বড় বড় পদে প্রতিষ্ঠিত ছিলেন, এখনও তারা নেতৃত্ব স্থানীয় পদে বিরাট পজিশন নিয়ে রয়েছেন। দূর থেকে দেখে মনে হয় কি যেন শান্তিতে তারা রয়েছেন। আসলে কিন্তু চরম অশান্তিতে তাদের দিনরাত্রি প্রতিটি মুহূর্ত কাটছে। প্রশ্নকারী বলছেন, ঠাকুর এত অশান্তি তারা সহ্য করেন কিভাবে? ঠাকুর বলছেন, যশে, নামে আর প্রতিষ্ঠার টনিকে। আমি এই বিরাট পজিশনে আছি, এই চিন্তা করেও অশান্তির হাত থেকে কিছুটা দূরে সরে থাকতে পারা যায়। প্রশ্নকারী বলছেন, ঠাকুর তাহলে অর্থে আর যশে অনেক অশান্তি কাটানো যেতে পারে।
ঠাকুর বলছেন, অশান্তি কাটে না, তবে অর্থে আর যশে অশান্তির হাত থেকে সাময়িক রিলিফ পাওয়া যেতে পারে। প্রশ্নকারী বলছেন, ঠাকুর, তাহলে পৃথিবীর ইতিহাসে বড় বড় পদ অধিকার নিয়ে রয়েছেন যারা, প্রত্যেকেই কি এই চিন্তা করে রয়েছেন? ঠাকুর বলছেন, কারোর নাম ধরে আমি কিছু বলতে ইচ্ছুক নই, শুধু এটুকুই বলছি, যশ যদি না থাকতো অত সমস্যা, অত অশান্তি সহ্য করা কঠিন হয়ে পড়তো। কত কিছু তাদের সহ্য করতে হয়, কত ব্যথা, কত কথা শুনতে হয়। অত শোনার পরেও কি করে আসনে থাকতে পারে? যশ টনিক, সাংঘাতিক টনিক, বুঝতে পেরেছো? প্রশ্নকারী বলছেন, আগে হ্যাঁ, এখন কিছু কিছু বুঝতে পারছি। ঠাকুর বলছেন, আমার ব্যক্তিগত দিক থেকে বলছি, আমি এই টনিকে ভুলতে রাজি নই। শিশু বয়স থেকে আজ পর্যন্ত কয়েক কোটি সন্তান করেছি দিল দিয়ে। আমার স্নেহের সমুদ্রে অবগাহন করে তারা আমার সাথে অন্তরের সম্পর্ক স্থাপন করেছে। আমি সবার সাথে মেলামেশা করে বাপ বেটা বেটির মধুর সম্পর্ক স্থাপন করেছি। সেই সুরে আমি থাকি। সন্তানের কাছে বাপকে প্রতি মুহূর্তে বলবে, আমি তোমার বাবা, আমি তোমার বাবা, সেটি বলার প্রয়োজন হয় না। আমার সন্তানদের দৈনন্দিন জীবনের হাসি কান্নার সাথে আমি নিজেকে মিশিয়ে রেখেছি। বাপ বেটা বেটির সেই গভীর সম্পর্ক নিয়ে আমি চলি, যশ টনিকে চলি না। যশ টনিকের কথা এর আগে যে বললাম, কাউকে আঘাত দেবার জন্য বলিনি। অনেকেই নিজের ত্রুটিকে ঢাকার জন্য বহু মিথ্যা ও ছলের আশ্রয় নেয়। এখন ব্যক্তিগত জীবনে যার যার নিজের কথা ভাবলেই বুঝতে পারবেন। আমার ম্যাথমেটিক্সে যা বলে সেটাই বললাম, সুতরাং এই ব্যাপারে কেউ যেন কিছু মনে না করেন। প্রশ্নকারী বলছেন, ঠাকুর, আপনার এই সহজ সরল বক্তব্য শুনে ভালো লাগলো। ঠাকুর বলছেন, আমি পরিষ্কার কথা বলতে ভালোবাসি। আমি খাঁচার পাখি নই, আমি মুক্ত আকাশে বিচরণ করা পছন্দ করি। খাঁচার পাখিকে খাওয়াই দাও, যত সুখেই রেখেছো মনে করো, মনের দিক থেকে মোটেই সে শান্তিতে নেই। কারণ সে খেতে পাক বা না পাক, মুক্ত আকাশে বিচরণ করাতেই তার সবচেয়ে আনন্দ। সে ওই আনন্দের খোঁজে খাঁচার পাখি দৌড়োদৌড়ি করে। সুতরাং খাঁচার মধ্যে পাখির যে দৌড়োদৌড়ি, সেটা তার মনের আনন্দ নয়, দুঃখের অভিব্যক্তি। কখন সে খাঁচার দ্বার খোলা পেয়ে ছুটে পালাতে পারবে, ওই খাঁচা থেকে মুক্তি পেয়ে নীল আকাশে ডানা মেলে দিতে পারবে, এটাই তার একমাত্র চিন্তা। বাস্তবের কর্মফলে যাকে বন্দি অবস্থায় চলতে হয়, সেই অবস্থা ফুটপাতে যে নিশ্চিন্ত মনে শুয়ে থাকে, তাকে দেখে সে তার চেয়ে সুখী মনে করে। এখানে এরকম অনেক দৃষ্টান্ত আছে। আমি যদি মুক্তভাবে বিচরণ করতেই না পারলাম, তবে সেই জীবনই বৃথা। এখন প্রশ্ন হলো, এই জিনিসটা কেন এলো এদেশে? প্রত্যেকে কেন স্বাধীনভাবে বিচরণ করতে পারছে না? সমাজের বুকে কেন এত অভাব? দেশে এত খুনি কেন সৃষ্টি হলো? এত চোর ডাকাতের সৃষ্টি করলো কারা? ভারতবর্ষের বুকে এখনও শোষণ, নিপীড়ন, অত্যাচারের ঢেউ বয়ে চলেছে কেন? গভীরভাবে লক্ষ্য করলে দেখতে পাবে, এক শ্রেণীর শোষক সমাজের রন্ধ্রে রন্ধ্রে অভাব সৃষ্টি করে চলেছে। তারাই এসবের জন্য দায়ী। এরাই দ্রব্যমূল্য বৃদ্ধি করছে, খাদ্যদ্রব্য নষ্ট করে দিয়ে অভাব সৃষ্টি করে মানুষকে বিব্রত করছে। মানুষ অভাবের জ্বালা সহ্য করতে না পেরে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি সব কিছু করছে। এর জন্য সমাজের ওই শোষক শ্রেণী দায়ী। কিন্তু জনগণের হাতে যদি অর্থের প্রাচুর্য থাকতো, বাজারে অপর্যাপ্ত চাল ডাল তরি তরকারি থাকতো, মানুষ খেয়ে পরে সুখে শান্তিতে বাঁচতে পারতো, তবে দেশে একটি চোর ডাকাতও থাকতো না, যারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সমাজের বুকে কৃত্রিম অভাব সৃষ্টি করে লক্ষ লক্ষ মানুষকে তিল তিল করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। সমাজের সেই সব শোষক, অসুর, শয়তানদের তোমরা চিনে নিতে পারবে। খুঁজতে শুরু করলে তাদের সন্ধান পেতে কোনো অসুবিধা হবে না। কিন্তু সব জেনে শুনেও তোমরা প্রতিকার করতে পারবে না, কারণ কে প্রতিকার করবে?
যে প্রতিকার করতে যাবে সেই দোষী সাব্যস্ত হবে। জনগণ সবাই একত্রিত হয়ে সংঘবদ্ধভাবে যদি আত্মরক্ষার সংগ্রামে নামে তবেই প্রতিকার হবে, এছাড়া সম্ভব নয়। বর্তমানে খুচরো খুচরো এত দল হয়ে গেছে যে একত্রিত হওয়াই মুশকিল। এক বাপের 5 ছেলে 5টি দলের সাথে সংযুক্ত, সুতরাং একতার সুর কোথায়? এত দলাদলিতে কোনো মহৎ কাজ সুসম্পন্ন হয় না। দেখছো না মারামারি চলছে নিজেদের মধ্যে। এমনিতেই আমাদের চেহারাগুলো ভালো নয়। বিদেশিদের কাছে এই আত্মকলহ, এই দলাদলি, হানাহানির চেহারাগুলোই গিয়ে পৌঁছচ্ছে। সবাই নাকি দেশপ্রেমিক। অধিকাংশ ক্ষেত্রে দেশপ্রেমিকদের অবস্থাগুলো প্রত্যক্ষ করো, শুনতে কি ভালো লাগছে? সুতরাং বিদেশের কাছে আমাদের মুখ দেখানো দায় যে যা চলছে ভারতবর্ষের বুকে যেন মঞ্চের নাটক, দৃশ্যের পর দৃশ্য অভিনীত হয়ে চলছে, আর জনগণ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। জনগণ যদি সচেতন থাকতো তাহলে অধিকাংশই এরা উপযুক্ত নয় একথা বলে প্রায় প্রত্যেককে সরিয়ে দিত, নামিয়ে দিত। সেক্ষেত্রে প্রায় কেউই আর গতিতে বসতে পারতো না। ভোট দিতে হয় কাকে দেবে? কাউকে তো দিতেই হবে, উপায় নাই। তাই ভোট দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। তার ফলটা দেশ আরও সাতলে যাচ্ছে। আমাদের জনগণ এত ভালো মানুষ যে এখনও পর্যন্ত তারা ক্ষিপ্ত হতে পারছে না। যে অবস্থায় এসে দাঁড়িয়েছি, আত্মরক্ষা কল্পে বাঁচার প্রয়োজনে সবার ক্ষিপ্ত হওয়া উচিত। আমরা খুন খারাপি চাই না, মারামারি করতে যাচ্ছি না, গদি চাইছি না। আমরা চাই ভারতবর্ষের জনগণ যেন নিশ্চিন্ত নিরাপত্তায় খেয়ে পরে সুখে শান্তিতে বেঁচে থাকতে পারে। আজ কোনো দিকে কোনো সুব্যবস্থা নাই, কোনো কিছুই নাই। আগেই বলেছি, জনগণের অর্থ নয়ছয় হয়ে যাচ্ছে। কারা করছে, কে কিভাবে কত টাকা লুটপাট করছে শীঘ্রই বের হবে। বেশি দিন আর লাগবে না, আমরা সেদিকে সচেতন হচ্ছি। দুঃখের কথা কি বলবো, যারা রাস্তায় মাদুর বিছিয়ে শুয়ে কোনো রকমের দিন কাটাতো, আজ তারাই দেখছি বিরাট বিরাট প্রাসাদ তৈরি করে ফেলেছে। ফুটানি দেখলে মাথায় হাত দিতে হয়। কাকে বলবো নিজেদের কথা? নিজেদের ছাড়া আর কাউকে বলতে চাই না। এই সব কিছুর জন্য দেশের অভাব, অভিযোগ, চরম দুর্দশার জন্য আমরাই দায়ী। কারণ সব অত্যাচার নীরবে সহ্য করে শোষকদের শোষণের সব সুযোগ আমরাই করে দিয়েছি, আর সহ্য করা উচিত নয়। কারণ সুযোগ যাতে না পায় সেই চেষ্টাই করা উচিত। তাই আমি RKCকে বলেছি, স্বাধীনতা আর কোথায় খুঁজে পাবে? এখানে জীবিত অবস্থায় কোনো কিছুতেই স্বাধীনতার সুর খুঁজে পাবে না। একমাত্র মৃত্যু হলে যদি সেই ব্যক্তি কথা বলতে পারতো, তবে জানাতে পারতো যে সে কেমন আছে, তখন না হয় বোঝা যেত। সেটারও তো অস্তিত্ব নাই, আত্মারও তো কোনো ঠিক নাই। এত বছর হয়ে গেল, ভারতবর্ষে এত শাস্ত্র গ্রন্থ রচিত হলো, আত্মার অস্তিত্ব সম্পর্কে কেউ বলতে পারলো না। আত্মাটাকে খুঁজে কেউ বের করতে পারলো না। কোনটা পেরেছে? না দেবতা, না আত্মা, কোনো কিছুই তো বলতে পারছি না। কিসের মধ্যে আমরা লড়াই করছি, কিসের মধ্যে আমরা ঝাঁপ দিচ্ছি? আমাদের জানার স্পৃহা, জানার আগ্রহ আছে, আমরা জানতে চাই, কিন্তু কে জানাবে? কার কাছে জানবো? কিসের জন্য জানবো? কিছুই জানা নাই। তাই শূন্যমুখী হয়ে আছি। শূন্য থেকে কিছু জানতে পারি কি না দেখি। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্ররাও দুঃখী আমাদেরই মতো। কেউ শান্তিতে নাই। আমরা ঘুরছি, ওরাও ঘুরছে, আগেই বলেছি। তাই পুনরুক্তি করছি, শূন্যটাই স্বাধীন, সমস্ত শূন্যটাই সচেতনায় ভরা। তার মাঝেই অনন্ত সৃষ্টির কারখানা। বিশ্ব ব্রহ্মাণ্ডের এই বিরাট কারখানার কাজ চলছে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে। এটাই আশ্চর্য, এটাই পরম আশ্চর্য। প্রশ্নকারী বলছেন, আগে তাহলে এখানে যা কিছু করছে সবই কি বৃথা? ঠাকুর বলছেন, বৃথা বলতে যাব কেন? তবে এখন পর্যন্ত আসল আর কোথায় দেখলে বলো? বাবার বাবা, তার বাবা, তার বাবা, এইভাবে পূর্বপুরুষের ধারা ধরে ধরে যদি চলতে থাকে, কেউ কিছু করে গেছেন দেখতে পাই কি? যেদিন করে গেছেন বুঝতে পারবো, সেদিন বলবো। তবে একেবারে কিছু হয়নি কথা বলবো না। আগে পায়ে হেঁটে পথে চলতে হতো,
তারপর ঘোড়ার প্রচলন হলো। মানুষ ঘোড়ায় চড়ে দূর দেশে পথ অতিক্রম করতে লাগলো। এখন ট্রেনে চলছো, এগিয়ে যাচ্ছ। ট্রেনে যাও আর প্লেনে যাও, প্রকৃতির মাঝেই অন্তর্নিহিত সব আছে। এগুলো সব প্রকৃতিরই দান। তাতে হলো কি, বিশেষত্বটা কি, যে যা কিছু করছে সব এই পৃথিবীর বুকে, পৃথিবীর ইতিহাসে চরম আশ্চর্য, পরম আশ্চর্য যত কিছু আবিষ্কার সব দেখলে, শুনলে, বুঝলে তাতে তোমার লাভ কি হলো? না পারলে মৃত্যুকে আটকাতে, না পারলে রোগ, শোক, বার্ধক্য, দুঃখ, ব্যথা, যন্ত্রণার হাত থেকে নিজেকে রক্ষা করতে, কোনোটাই তো পারলে না। কিছুই তো হলো না। সবাই যে চলে যাচ্ছে, তারা কিছুটা এগিয়ে দিয়ে গেল। এক একজন এক একভাবে এগিয়ে দিচ্ছে। এরা সব পরিবেশনকারী, বিভিন্ন জিনিস আবিষ্কার করে করে তোমার ব্যবহারার্থে ভালোভাবে পরিবেশন করছে। এখানে তোমার জীবন ধারণের পক্ষে সুযোগ সুবিধা করে দিচ্ছে। আবার বলছি, তাতে লাভটা কি হলো? কাউকে কোনো জরুরি খবর দিতে হলে আগে একদিন সময় লাগতো, এখন না হয় 1 সেকেন্ডে খবরটা দিতে পারছো। এই লাভটা হলো। তার পরবর্তী লাভটা কি? কিছু কি বুঝলে? কিছু পেয়েছো? এই অনন্ত সৃষ্টির উদ্দেশ্যটা কি জানতে পেরেছো? সৃষ্টিটা যে হলো কিসের জন্য হলো চিন্তা করেছো কোনো দিন? লেখাপড়া শিখলে, বিবাহ করলে, 2টো বাচ্চা হলো, রেশনের ব্যাগ নিয়ে দৌড়লে, অফিসে দৌড়ালে, নাটক করলে, সিনেমা করলে, বিরাট কবি হলে, বিরাট সাহিত্যিক হলে, বিরাট নাট্যকার হলে, তাতে লাভটা কি হলো? একটা পাখি থেকে শুরু করে এই পৃথিবীর প্রতিটি জীবজন্তু কত বিরাট, পৃথিবীর সবাই কত বিরাট। আমি সবাইকেই বিরাট বলছি, সবাই বিরাট, সবাই দক্ষ। তাতে বেনিফিট কি হলো? যে কদিন পৃথিবীতে থাকলাম, মাটি থেকে গদিতে শুয়ে রইলাম, ব্যাস। একদিন ঘুম থেকে উঠে পেট ব্যথায় কোঁকড়াতে শুরু করলাম। এলো ডাক্তার, বলল পেটে ক্যান্সার। হায় হায় রে, আত্মীয় পরিজনের জন্য এত করলাম, এত বাগান সাজালাম, এখনও কত প্ল্যান প্রোগ্রাম, পেটে ক্যান্সার ছড়িয়ে গেল। কদিন পরেই অক্কা হয়ে গেল, জীবনের খেলা শেষ। আমি দেখব আমার বেনিফিট। তুমি দুনিয়া কিনে নাও, দুনিয়ার রাজা হও, বাদশা হও, দুনিয়ার সব হও, তাতে কি হলো? তোমার আমার মধ্যে তফাৎ কোথায়? তুমি না হয় দুধে ঘিয়ে খাও, আমি না হয় জল ঢেলে কাঁচা লঙ্কা দিয়ে কোনো রকমে খেয়ে নিচ্ছি। তুমিও বেঁচে আছো, আমিও বেঁচে আছি। তুমি অপর্যাপ্ত খাবার পাও, আমি খেতে পাই না, চিৎকার করি, ভিক্ষা করে খাই। লাভটা কি হলো? রাজার সাথে প্রজার পার্থক্য কোথায়? প্রজা রাস্তায় শোয় আর রাজা প্রাসাদে পালঙ্কে গদিতে শুয়ে থাকে। তা থাকুক, শুতে শুতে লাভটা কি হলো? ওই শুয়ে থাকার বেনিফিটটা কি কদিন না হয় ভোগ করলো, তারপরে শেষ ধাক্কাটা কে সামলালো? মহারাজের একদিন হার্ট স্ট্রোক হলো, সব পরিষ্কার হয়ে গেল। শেষবেলা রাজা প্রজা সবার জন্যই ওই 3.5 হাত জমি। এখানকার কোনো কিছুর জন্য আমার এত ব্যস্ততা নাই, আমি এসবের জন্য লালায়িতও নই, বুঝতে পেরেছ? আমার নেতা সাজার কোনো লোভ নাই, গুরু সাজার কোনো লোভ নাই, অবতার বা ভগবান সাজারও কোনো লোভ নাই। আমি সাধারণভাবে সবার সাথে একত্রিত হয়ে এক সুরে থেকে দেখতে চাই এর শেষ কোথায়। এর শেষ বের না হওয়া পর্যন্ত শান্তি নাই। আর সেই শেষের সুরে অশেষের বীণা না বাজানো পর্যন্ত আমার চলার বিরাম নেই। তাই পথিক, সেই শেষের সুর না জানা অবধি তুমি স্বাধীনতার প্রকৃত সংজ্ঞা কি বুঝতে যে পারবে না। স্বাধীনতা সেদিন বুঝবে যেদিন বুঝতে পারবে কেন তুমি জন্মগ্রহণ করেছো আর মৃত্যুর পরে কোথায় বা যাবে। আবার বলি, এটা যেদিন সঠিক বুঝতে পারবে কেন তুমি পৃথিবীতে এসেছো, মৃত্যুর মাঝে লীন হয়ে কোথায় তুমি যাবে, আর এই জন্ম মৃত্যুর মাঝে তোমার কি উদ্দেশ্য, এই প্রশ্নের সঠিক জবাবটা যেদিন জানতে পারবে, বুঝতে পারবে, সেদিন স্বাধীনতার মর্মার্থ উপলব্ধি করে সেই পথের সন্ধান তুমি খুঁজে পাবে। কত বড় কথা! এর আগে পর্যন্ত অজস্র অগণিত পৃথিবীর শত সহস্র শাস্ত্র গ্রন্থ নিংড়েও সেই জল এক ফোঁটা বের করা গেল না।
পৃথিবীর গ্রন্থরাজি ভাষার মাধুর্যে, গাম্ভীর্যে, ছন্দে, গীতে, বন্দনায় ভরপুর হতে পারে। সব বিরাট বিরাট পণ্ডিত জাহাজ সমতুল্য পণ্ডিত হতে পারে। তাতে কি হলো? আমি সবাইকে স্বীকার করছি, স্বীকার করতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু স্বীকার করলে কি হবে? সৃষ্টির যে বিরাট উদ্দেশ্যের সুরটি জেনে নিয়ে সবাইকে জানিয়ে জাগিয়ে দিতে চাই, সেটি তো কেউ জানতে পারলো না। যে পিতার মৃত্যু হয়ে গেছে, সেই পিতাকে তো আর খুঁজে পাবো না। পিতৃ সমতুল্য পিতার মতো দেখতে বলতে পারি। পিতা তো হলো না। যে পরম পথের সন্ধানে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, সেই প্রচেষ্টায় রত থাকতে চাই। কেন এসেছো এই পৃথিবীতে? দৈনন্দিন জীবনে শুধু কি এই ঝকমারি করতে? এই ঝকমারির আর দরকার নাই। এই ঝকমারি কম বেশি সবাই করছে। মৃত্যুর পথ সবার সমান, মৃত্যুর দরজা সবার জন্যই খোলা। তারপরে কি আছে? আবার বলছি, বারবার প্রশ্ন করো নিজেকে, কেনই বা এলাম? কেনই বা রোগ শোক দুঃখ যাতনা ব্যথা বেদনা নিয়ে চললাম? চলতে চলতে জীবন সান্নাহে মৃত্যুর মাঝে শেষ হয়ে গেলাম। লাভটা কি হলো? গভীরভাবে চিন্তা করো, ভাবনার অতলে তলিয়ে যাও। এই স্বল্পায়ু জীবনের পাতায় পাতায় লাভ ক্ষতির অঙ্ক কষতে শুরু করো। লাভের খাতায় কিছুই যে রইল না। একজন পৃথিবী বিখ্যাত হয়েছি, সবাই বলল বেশ বেশ, তাতে তোমার লাভটা কি হলো? ভিতরে ভিতরে যে মনস্তাপে ভুগছো, আমি দেখব আমার বেনিফিট কি। অনেকবার বললাম, এই কথাটি মনোযোগ সহকারে বুঝতে চেষ্টা করো। আমি জানতে চাইবো তারপরে কি। আবার বলছি, কেন এসেছি, কোথায় যাব এবং সৃষ্টির কী উদ্দেশ্য? না জানা অবধি স্বাধীনতার সুর খুঁজে পাওয়া যাবে না। সেদিন স্বাধীনতার সুর খুঁজে পাবে যেদিন প্রকৃতির সৃষ্টির প্রকৃত উদ্দেশ্য দর্পণের মতো স্বচ্ছ হয়ে যাবে। আর কিছু বলবে? প্রশ্নকারী বলছেন, আজ্ঞে না। আপনার মুখ নিঃসৃত বাণী যা শুনলাম, সেই গভীর তত্ত্বই বুঝতে চেষ্টা করছি। ঠাকুর বলছেন, তোমার স্বাধীনতার সংজ্ঞা এখানেই শেষ করে দিলাম, পরে আরও বলবো। সেদিন উপলব্ধি করতে পারবে। কি বলো? তোমরা যারা এসেছো বুঝতে পেরেছো? প্রশ্নকারী বলছেন, আগে হ্যাঁ, যা বললেন এরপরে আর কোনো কথা বলা চলে না। ঠাকুর বলছেন, আর কোনো কথা নাই। কোনো কথা আমার বলতে ইচ্ছে করছে না। অনেক বলেছি, আমার বলা শেষ হয়ে যাচ্ছে। আমার এই লক্ষ লক্ষ সন্তানকে আমি ঠকাতে পারবো না। সবাইকে যেদিন জানাতে পারবো, সেদিন বুঝবো যে আমি উপযুক্ত বাপের কাজ করেছি। এর আগে পর্যন্ত সবাইকে বলবো, তোমরা খুঁজে বের করো। প্রশ্নকারী বলছেন, ঠাকুর, আর একটি কথা জিজ্ঞাসা না করে পারছি না। আজ আপনার কয়েক কোটি সন্তান, এরা কি সবাই কি আপনার এই গভীর তত্ত্ব, আপনার মত পথ ও আদর্শ একনিষ্ঠভাবে অনুসরণ করে চলেছে? ঠাকুর বলছেন, 15ই আগস্টের জনসমাবেশে আমার সন্তানদের ন্যায়নিষ্ঠা ও নিয়ম শৃঙ্খলা দেখে তুমি নিজেই তো অভিভূত হয়ে গেছো। ওখানে যা দেখেছো 1000 ভাগের 1 ভাগও নয়। আজ আমার প্রায় কয়েক কোটি সন্তান। আমার একটি আদেশে লক্ষ লক্ষ সন্তান হাসি মুখে জীবন উৎসর্গ করতে পারে অন্যায়ের প্রতিকার কল্পে। তারা প্রস্তুত। আমার একটি ডাকের অপেক্ষায় তারা রয়েছে। এই বিশাল সংখ্যক সন্তানগণকে 10 থেকে 12টি সংগঠনে বিভক্ত করেছি কাজের সুবিধার্থে। যেমন আলোচনা চক্র, সন্তান দল, অ্যাকশন কমিটি, কর্মী বাহিনী, বালক ব্রহ্মচারী অর্গানাইজেশন, শ্রী বীরেন্দ্র কৃষ্টি পরিষদ, শ্রী শ্রী বালক ব্রহ্মচারী সেন্ট্রাল অফ কালচার অ্যান্ড এডুকেশন, বেদ প্রজ্ঞা প্রচার কেন্দ্র, মৈত্রী মহল মহিলা কর্মী সংঘ ইত্যাদি। প্রশ্নকারী বলছেন, আগে প্রতিটি সংগঠনের কার্যধারা বিভিন্ন? ঠাকুর বলছেন, প্রতিটি সংগঠন পরস্পরের সাথে একই যোগসূত্রে গ্রথিত। নীতিগতভাবে তাদের মাঝে কোনো বিভেদ নেই। প্রতিটি সংগঠন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য 1 জন বা 2 জন করে অধ্যক্ষ নিযুক্ত করেছি। প্রত্যেকটি সংগঠনের কার্যধারা কার্যপদ্ধতি নিয়ে পরে আমি আলোচনা করব। প্রশ্নকারী বলছেন, আগে সে ভালো, আমরা আরেকদিন এসে এ বিষয়ে বিস্তৃতভাবে জেনে নেব। ঠাকুর বলছেন, শিশু বয়স থেকে আজ পর্যন্ত একাকী ঝড়ের বিরুদ্ধে লড়াই করে চলেছি। আমার কোটি কোটি সন্তানকে জনজাগরণের সুরে উদ্বুদ্ধ করেছি। আমার মত পথ ও আদর্শ সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক।
যুক্তিভিত্তিক, গণিত ভিত্তিক ও সুরভিত্তিক। সেখানে গল্প, কল্পনা, ভাব, উচ্ছ্বাসের কোনো স্থান নাই। সম্পূর্ণ বাস্তবের সুরে, বাস্তবের চিন্তাধারায় আমি আমার সন্তানদের নিয়ে এগিয়ে চলেছি। প্রশ্নকারী বলছেন, আগে সে তো বুঝতেই পারছি। আপনার বলিষ্ঠ বাচন ভঙ্গিতেই অনুভব করা যায় আপনার তত্ত্ব, আপনার আদর্শ কত গভীর, মর্মস্পর্শী ও বাস্তবের সুরে গাথা। ঠাকুর বলছেন, আমি যে দীক্ষা দিই, কেন দিই বলো তো? দীক্ষা মন্ত্র আর কিছু নয়, শুধু যোগাযোগ সূত্রে গেঁথে নেওয়া আমার সন্তানদের সাথে এমন সম্পর্ক স্থাপন করা যাতে তারা আমার আদেশ মতো কাজ করে। তারপর সেই সম্পর্কে গেঁথে নিয়ে আমি আমার সন্তানদের সেই পথটা শুধু বলে দিই যে তোমরা খুঁজে বার করো কেন এসেছো। আমি আমার চিন্তাধারা থেকেই বলছি। সৃষ্টির রহস্য, সৃষ্টির কার্যকলাপ দেখলে আশ্চর্য হতে হয়, আবার মনোবলে বলীয়ান হয়ে বলছি। সেই আশ্চর্যের সন্ধান যেদিন খুঁজে পাবো, সেদিনই হবে পরম আশ্চর্য। সেদিনকার যে আনন্দ, সেই যে স্বাধীনতা, কোনো কিছুর সাথেই তার তুলনা বুঝি হয় না। ভারতবর্ষে তথা পৃথিবীর বুকে এখন যা চলছে, যতদিন পর্যন্ত আসল বস্তুর সন্ধান না পাবে, এই মারামারি, কাটাকাটি, ফাটাফাটি চলবেই। এই তোমাদের শেষ কথা বলে দিলাম। আসল বস্তুর সন্ধান যতদিন না পাবে, ততদিন অন্ধকারে ঠোকাঠুকি সবাইকে খেতে হবে। কোনো দিনই এই ব্যাপারে মিল হবে না, মীমাংসা হবে না। এই কথাটা মনে রেখে দিও। তাই বলতে পারো, এই ঠোকাঠুকি চলবেই। অতএব এখানকার সুখ দুঃখের কথা বলে বলে আর চালে ডালে মিশিয়ে বাঁচতে রাজি নই। এখানে দল করলাম, রাজত্ব করলাম, বিপ্লব করলাম, সব চালে ডালে মিশিয়ে বাছা। আসল বস্তুর সন্ধান না পাওয়া অবধি কোনো শান্তি নেই। আগেই বলেছি, তোমরা হবে জ্ঞান পিপাসু, জ্ঞান ভিক্ষু। কি পাবে কি পাবে না, সেই চিন্তার কোনো প্রয়োজন নাই। সৃষ্টির কার্যকলাপে চারিদিক থেকে এরকম একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আমাদের বুঝের মধ্যে এমন একটি বুঝ জেগে উঠছে, যার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে সেই আশ্চর্যের সন্ধান আমরা নিশ্চয়ই পাব। আমরা খোঁজ করছি না, তাই পাচ্ছি না। খোঁজ করলে নিশ্চয়ই খুঁজে পাবো সেই নিখোঁজের সারা। আমরা আবার আমার কথাটাই যে একমাত্র সত্য, এ কথাও বলছি না। তবু দেখি যদি সত্য হয়, চেষ্টার ত্রুটি করব না। তাই হে পথিক, হে মহাশূন্যের যাত্রিক, সেই পথের সন্ধানে যাত্রা শুরু করো। মহাশূন্যের মাঝে আমরা যে চলার পথে চলেছি, সেই চলার বিরাম তো নাই। সৃষ্টির রহস্যের দিকে তাকিয়ে গভীরভাবে ভেবে ভেবে মাঝে মাঝে জেগে ওঠে মনের মাঝে। ভেবে ভেবে মাঝে মাঝে জেগে ওঠে মনের মাঝে, হে পথিক এগিয়ে যাও, আরও এগিয়ে যাও হে পথিক। নিশ্চয়ই খুঁজে পাবে সেই পরম আশ্চর্যের সুর ও সারা। কেন এসেছো এই পৃথিবীতে, কোথায় বা যাবে, সৃষ্টির কী উদ্দেশ্য, নিশ্চয়ই জানতে পারবে। চৈরবতী চৈরবতী মনের মধ্যে মাঝে মাঝে এটাই জেগে উঠছে। এই চিন্তা করেই এগিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি। জানি না আর কতকাল অপেক্ষা করে থাকতে হবে, কবে হবে এই রহস্যের সমাধান। আজ এই থাক, তাড়াতাড়ি বলে গেলাম, পরে বিশদভাবে খুলে বলবো। সমাপ্ত এখানে।